যমুনা নদীর উপর দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ কাজ শুরু। উন্মোচিত হবে যোগাযোগের নতুন দিগন্ত। আমূল পরিবর্তন আসবে উত্তরবঙ্গের ব্যবসা বাণিজ্যে। জ্বালানি খাতে নতুন সম্ভাবনা। নিজস্ব জনবলেই কূপ উন্নয়ন করল বাপেক্স। কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্র থেকে প্রতিদিন যুক্ত হচ্ছে আরও 1 কোটি ঘনফুট গ্যাস। এবং চালের দাম বাড়াতে সরকারের সঙ্গে চুক্তি করছেন না মিলাররা। বাজারে ধানের দর কমিয়ে দেয়ার পায় তারা। অতি মুনাফার মানসিকতায় দায়ী বলছেন কর্মকর্তারা। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। যমুনা নদীর উপর হচ্ছে দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে দেশের যোগাযোগ ব্যবস্থা আধুনিক, উন্নত ও বহুমুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে। সারা দেশেই রেলের নেটওয়ার্ক গড়ে তুলতে চায় বর্তমান সরকার। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে তিনি আরও বলেন, বিএনপি রেলকে গলা টিপে হত্যা করতে চেয়েছিল। যমুনা নদী পারাপারে বিদ্যমান বঙ্গবন্ধু সেতুর বয়স হয়েছে প্রায় 2 যুগের কাছাকাছি। বহুমুখী এই সেতুতে সিঙ্গেল লাইনে কোনো মতে চলছে দূরগন্তব্যের ট্রেন, অথচ ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থায় এই লাইনের সীমাবদ্ধতায় কাঙ্ক্ষিত গতি হারায় বিরতিহীন আন্তনগর সার্ভিসগুলো। উত্তরবঙ্গ তথা রেলের পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর কার্যকর যোগাযোগের জন্য সবচেয়ে বড় রেল সেতু নির্মাণে পা বাড়ালো সরকার। বর্তমান সেতুর 300 মিটার উজানে ডুয়েল গেজ সম্বলিত ডাবল ট্র্যাকের নতুন একটি রেল সেতুর কাজ শুরু হলো। 4.8 কিলোমিটারের সেতুতে মিটার গেজে 100 ও ব্রড গেজে 120 কিলোমিটার গতিতে ট্রেন পারাপার সম্ভব হবে। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বহুল প্রতীক্ষিত এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। যমুনা নদীর উপর তিনি বলেন, বঙ্গবন্ধু বহুমুখী সেতু তৈরিতে বিশ্বব্যাংক সে সময় প্রচণ্ড বাধা দিলেও এখন তারাই উৎসাহী নতুন রেল সেতু নির্মাণে। আমাকে বারবার এটা শুনতে হয়েছিল যে এই রেল লাইন দিলে এটা ভায়াবল হবে না, কিন্তু রেল লাইনেই কিন্তু সব থেকে বেশি ভায়াবল এবং তার প্রয়োজনীয়তাটাই এখন সকলে উপলব্ধি করেছে। বাংলাদেশ হবে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে একটা সেতু বন্ধ, আর সেই সেতু বন্ধ করতে গেলে আমাদেরকে ট্রান্স এশিয়ান রেলওয়ের সাথে সংযোগ করতে হবে। উন্নয়ন ত্বরান্বিত করতে রেলের আধুনিকায়ন জরুরি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, অলাভজনক বলে এই খাতকে অবহেলা করা হয়েছে দিনের পর দিন। যোগাযোগ যদি হয়, অর্থনীতি তখন সচল হয়। রেলকে প্রায় গলা টিপে হত্যা করতে গিয়েছিল বিএনপি সরকার। আমরা এসে এখন আবার তাকে জীবিত করেছি এবং রেলই এখন মানুষের সবথেকে ভরসা। পর্যায়ক্রমে দেশের প্রত্যন্ত অঞ্চলে রেল সেবা পৌঁছে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান সরকার প্রধান। ঢাকা থেকে আমরা বরিশাল, পটুয়াখালী হয়ে পায়রা বন্দর পর্যন্ত আমরা রেল লাইন নিয়ে যাব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে যমুনা নদীর উপর আলাদা রেল সেতুর নির্মাণ কাজ শুরু হওয়ায় উচ্ছ্বসিত উত্তরবঙ্গের মানুষ। রেলের গতি বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী সেবার মান বাড়বে বলে প্রত্যাশা সবার। ব্যবসায়ী নেতারা বলছেন, ব্যবসা বাণিজ্যে আসবে আমূল পরিবর্তন। সিরাজগঞ্জ থেকে সে খবর জানাচ্ছেন রিকু কুন্ডু। 1998 সালে বঙ্গবন্ধু সেতু চালুর মধ্য দিয়ে রাজধানী ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ চালু হয়। তবে 2008 সালে বঙ্গবন্ধু সেতুতে ফাটল দেখা দেয় কমিয়ে দেওয়া হয় ট্রেনের গতি। বর্তমানে 38টি ট্রেন নিয়মিত স্বল্প গতিতে পারাপার হয়। সময় অপচয়ের পাশাপাশি শিডিউল বিপর্যয়ে বাড়ছে যাত্রী ভোগান্তি। যে সিরাজগঞ্জে আমরা রেলে ঢাকা যাই, খুব আস্তে আস্তে যায়। এই রেল সেতুটা হলে আমরা তাড়াতাড়ি যেতে পারবো, আসতে পারবো, আর আমাদের কোনো ঝুঁকি থাকবে না। এর মধ্য দিয়ে আসলে শুধু এই যোগাযোগ ব্যবস্থায় না, আমার মনে হয় যে ব্যবসা বাণিজ্য, শিল্পায়ন সব কিছুতেই একটি বৈপ্লবিক পরিবর্তন সূচিত হবে। উত্তরবঙ্গের সকল মানুষ অত্যন্ত নিরাপদে ভ্রমণ করতে পারবে। এ অবস্থায় রেল সেতুটি হলে উন্মুক্ত হবে সকল প্রকার পণ্যবাহী ট্রেন চলাচল। ব্যবসায়ী নেতারা মনে করছেন, উত্তরবঙ্গের আর্থসামাজিক উন্নয়ন এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। এই রেল লাইন আন্তর্জাতিক এশিয়ান যে রেলওয়ে আছে সেটার সাথে সম্পৃক্ত হবে এবং এর ফলে এই অঞ্চলের মানুষের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সমস্ত কিছু উপকৃত হবে। আর রেলমন্ত্রী জানান, নির্দিষ্ট সময়ের মধ্যেই রেল সেতুর নির্মাণ কাজ শেষ হবে। রেলের যে দীর্ঘমেয়াদী যে সুরক্ষা সেটা দিয়ে এবং সময়ের আগে কিংবা সময়ের মধ্যে এই সেতুটি আমরা আশা করি যে অগাস্ট 2024 সালের মধ্যে এই সেতুর উপর দিয়ে আমরা রেল চলাচল উদ্বোধন করতে পারবো
এটি আমাদের আশা, যদিও 1 বছর আমাদের গ্রেস টাইম 2025 সাল বলা আছে। জাপান এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে রেল সেতু প্রকল্পটি বাস্তবায়ন করবে জাইকা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। 4.8 কিলোমিটার দীর্ঘ বিশেষায়িত সেতুটি দেশের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মধ্যে রেল সংযোগের নতুন দিগন্ত উন্মোচন করবে। বঙ্গবন্ধু সেতুতে বিদ্যমান লাইনের সক্ষমতা সংকট, গতির নিয়ন্ত্রণাদেশে আরও একটি নতুন সেতু নির্মাণের বিষয়টি সময়ের দাবি হয়ে উঠেছিল। এ বিষয়ে একটি প্রতিবেদন দেখব দেবাশিস রায়ের। 1998 সালের 23 জুন উদ্বোধন করা হয় যমুনা নদীর ওপর নির্মিত দেশের সবচেয়ে বড় ও উপমহাদেশের অন্যতম প্রায় 5 কিলোমিটার বঙ্গবন্ধু সেতু। শুরুতে পরিকল্পনায় না থাকলেও পরবর্তীতে এর নকশায় যোগ করা হয় রেল চলাচলের বিষয়টি। ওই বছরের 23 জুন থেকে আজ অবধি সেতুটিতে রেলগাড়ি চলছে ঠিকই, তবে তা ধিমে তালে কোনো মতে। 2008 সালে সেতুটিতে প্রথমবার ফাটল দেখা দেয়। এরপর থেকে এতে রেল চলাচলের গতিও কমিয়ে আনা হয়। এখন সর্বোচ্চ 20 কিলোমিটার গতিতে এই সেতু দিয়ে ট্রেন চলাচল করে। প্রতিদিন 22টি ট্রেন চলার কথা থাকলেও এখন চলে 44টি ট্রেন, অনেকটা ঝুঁকি নিয়েই। এত সব জটিলতা নিরসনে 2016 সালে যমুনা নদীতে বর্তমান সেতুর পাশে উত্তরেই 300 মিটার উজানে একটি বিশেষায়িত রেল সেতু নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত করে সরকার। 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের ডুয়েল গেজের ডাবল ট্র্যাকের সেতুটি নির্মাণ করা হবে শুধুমাত্র ট্রেন চলাচলের জন্য। এই সেতুটি নির্মাণে কারিগরি ও আর্থিক সহায়তা দেবে সহযোগিতা সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা। সেতুর দুই প্রান্তে 0.5 কিলোমিটার ভায়াডাক্ট, প্রয়োজনীয় রেলওয়ে অ্যাপ্রোচ সহ মোট 30 কিলোমিটার নতুন লাইন নির্মাণ করা হবে। ডাবল লাইনের নতুন সেতুটি নির্মাণ সম্পন্ন হলে 100 কিলোমিটার গতিতে যমুনা নদীতে পার হবে ট্রেন। 2024 সাল নাগাদ এই প্রকল্পটি সম্পন্ন হবে বলে আশা করছেন নীতি নির্ধারকরা। এর ফলে শুধু অভ্যন্তরীণ রেল ব্যবস্থাই নয়, সার্ক, বিমস্টেক সহ আঞ্চলিক, উপ আঞ্চলিক এবং ট্রান্স এশিয়ান রেলওয়ের সুবিধাও পাবে দেশের মানুষ। পাশাপাশি আর্থিকভাবেও নতুন সম্ভাবনা হবে এই কৌশলগত স্থাপনাটি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিদেশি পরামর্শক ছাড়াই নিজস্ব জনবলে কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্রে কূপ উন্নয়ন করল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্স। ফলে গ্যাস ক্ষেত্রটি থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক আরও 1 কোটি ঘনফুট গ্যাস। ক্রমবর্ধমান জ্বালানি সংকটে এটিকে নতুন সম্ভাবনা উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, স্থলভাগে গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানিকে নয় বরং বাপেক্সকেই কাজে লাগাতে হবে। কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্র ঘুরে এসে ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট, ছবি তুলেছেন প্রিন্স আরেফিন। প্রবল বেগে জ্বলে ওঠা আগুন জানান দিচ্ছে নতুন সম্ভাবনা। কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের 4 নম্বর কূপ উন্নয়ন করে সক্ষমতা আরও বাড়ালো রাষ্ট্রায়ত্ত তেল গ্যাস কোম্পানি বাপেক্স। গ্যাস ক্ষেত্রটি থেকে আগে জাতীয় গ্রিডে যুক্ত হতো দৈনিক 28 মিলিয়ন ঘনফুটের মতো। কূপ উন্নয়নের ফলে এখন উৎপাদন করা যাবে 40 মিলিয়ন ঘনফুট গ্যাস। বিদেশি কোনো পরামর্শক ছাড়াই নিজস্ব জনবল দিয়ে নির্ধারিত সময়ের বেশ আগেই কূপ উন্নয়নের কাজ শেষ করেছে বাপেক্স। বিদেশি বিশেষজ্ঞ কিন্তু এবার কোনো কাজে এই পর্যন্ত লাগে নেই। 90 দিন সময় ছিল ওনাদের জন্য, 51-52তম দিনে ওনারা কাজটা সম্পন্ন করেছেন। সম্ভাবনা তৈরি হয়েছে শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের 1 নম্বর কূপ ঘিরেও। প্রসেস প্ল্যান্টের প্রায় 8 কিলোমিটার দূরে এই কূপে গ্যাস মিললেও পাইপলাইন না থাকায় এখনও তা যুক্ত করা যাচ্ছে না জাতীয় গ্রিডে। জ্বালানি বিভাগের আশা 5 মাসের মধ্যে পাইপলাইন নির্মাণ করে গ্যাস ক্ষেত্রটির 1 নম্বর কূপ থেকে সরবরাহ করা যাবে দৈনিক 10 মিলিয়ন ঘনফুট গ্যাস। সব মিলিয়ে এপ্রিল-মে মাসে শ্রীকাইল গ্যাস ক্ষেত্র যোগান দিতে পারবে দৈনিক 50 মিলিয়ন বা 5 কোটি ঘনফুট গ্যাস। ওই গ্যাসটা এই প্রসেস প্ল্যান্টে আসবে। এই গ্যাস গ্যাদারিং লাইনটা মাধ্যমে ওইটা স্থাপন হবে, মালামাল প্রকিউরমেন্টের পর্যায়ে আছে। ওইটা হয়ে গেলে তারপরে ওগুলি এখানে আসবে, এখানে আসলে ওরা প্রসেস করে এটা ন্যাশনাল গ্রিডে দিবে। স্থলভাগে গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানির তুলনায় বাপেক্সি যে সক্ষম নতুন গ্যাস পাওয়াকে সেটির প্রমাণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এই গ্যাসপ্রমের মতো বিদেশি কোম্পানিকে দিয়ে যে খননগুলো করা হচ্ছে এটা কোনোই দরকার নাই। এভাবে যদি বাপেক্স তার কার্যক্রম চালিয়ে যায় তাহলে গ্যাসের সংকট এবং উচ্চ মূল্যের জ্বালা এলএনজি আমদানি উপর যে ভর সেটা কমে আসবে। 2004 সালে কূপ খনন হলেও গ্যাস মেলেনি। পরবর্তীতে 2012 সালে কূপ 2 খননের মাধ্যমে গ্যাস ক্ষেত্রটি আবিষ্কার করে বাপেক্স।
দেশে ক্রমবর্ধমান জ্বালানি সংকটের মধ্যে কিছুটা হলেও আশা জাগায় নেওয়া খবর দিল শ্রীকাল গ্যাস ক্ষেত্র। আর এটি সম্ভব হয়েছে রাষ্ট্রায়ত্ত তেল গ্যাস প্রতিষ্ঠান বাপেক্সের মাধ্যমে। দেশের রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে যে আরও এক ধাপ এগিয়ে যাওয়া সম্ভব, সেটিও প্রমাণিত হলো আরও একবার। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, শ্রীকাল গ্যাস ক্ষেত্র, কুমিল্লা। রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্যই বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে অপব্যাখ্যা দিচ্ছে ধর্মান্ধ গোষ্ঠী। সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধনে কথা বলেন নেতাকর্মীরা। ভাস্কর্য স্থাপনে বাধা দেয়া হলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা। বিএনপি জামায়াতের ইশারাতেই কট্টরপন্থী দলগুলো বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করছে বলেও অভিযোগ তাদের। এদিকে ধর্ম প্রতিমন্ত্রী বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা যারা করছে তারা না বুঝেই আন্দোলন করছে। রোববার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জড়ো হন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। পূর্ব নির্ধারিত মানববন্ধন রূপ নেয় বিক্ষোভ সমাবেশে। নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্যই জাতির জনকের ভাস্কর্য নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। এই নিয়ে ষড়যন্ত্র করা হলে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় মানববন্ধন থেকে। আমরা আজকে শুধু প্রতিবাদ করছি, এরপর থেকে কিন্তু আমরা প্রতিরোধ তৈরি করব। যেখানে মামুনুল হক মামুনাকে পাওয়া যাবে সেখানেই স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা প্রতিরোধ করে তুলবে। আমরা বঙ্গবন্ধু ভাস্কর্য নির্মাণ করব। আমরা মনে করি বাংলাদেশের 18 কোটি জনগণ এটাকে সাধুবাদ জানানো উচিত। এই মৌলবাদী অপশক্তি বিগত দিনেও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আগামী দিনেও করবে। মৌলবাদের মূল উৎপাদন করে এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার পক্ষের শক্তি স্বাধীনতার পতাকা সমুজ্জত রাখবে। এদিকে সচিবালয় ধর্ম প্রতিমন্ত্রী জানান, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে না বুঝেই বিরোধিতা করে আসছে একটি মহল। বাংলাদেশে এটা আজকে যারা এটা নিয়ে আলোচনা করছে তাদেরকেও চিন্তা করতে হবে যে মূর্তি আর ভাস্কর এক নয়। এই জিনিসটা যখন আমরা বোঝাতে সক্ষম হব, তখন সবকিছু একটা সমাধান আমরা পেয়ে যাবো বলে আমাদের বিশ্বাস। গত কয়েকদিন ধরে হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করা হলে তা গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এদিকে নির্বাচনের পথে না হেঁটে ক্ষমতায় যেতে নানা অগণতান্ত্রিক পথ খোঁজা বিএনপির পুরনো অভ্যাস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার সরকারি বাসভবনে সাংবাদিকদের বলেন, বিএনপি দুঃশাসনের কারণে জনমানুষের আস্থা হারিয়েছে। নির্বাচনের পথে না হেঁটে ক্ষমতায় যেতে নানান অগণতান্ত্রিক পথ খোঁজা বিএনপির পুরনো অভ্যাস। তারা এক একবার অন্যদের এক একটা সামাজিক আন্দোলনের উপর অথবা ধর্মীয় ইস্যু নিয়ে আন্দোলনের উপর ভর করে। বিএনপি মিথ্যা অভিযোগ করছে সরকার নাকি বিভিন্ন দলের অধিকার কেড়ে নিয়েছে, অথচ তারা প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালন করে। সময় সংবাদে আরো থাকছে। আপনার ছেলের সমস্যা হয়েছিল শুনছেন কিছু? এই যে মোবাইলটা ভেঙে ফেলেছিল, এই যে আপনার ছেলের সাথে কথা বলেন। আব্বু, এই যে মোবাইলটা পড়ে গিয়ে ভেঙে গেছিল, ওনারা টাকা চাইতেছে। নতুন কৌশলে প্রতারণা করে অভিভাবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। আটক অভিযুক্ত নিজের নিরাপত্তায় ব্যবহার করত সিসি ক্যামেরা। মহামারী করোনার মধ্যেও প্রথমবারের মতো এবার আমনের ভালো দাম পেয়েছে উত্তরের কৃষক। কিন্তু কৃষকের এই অর্জনকে পুঁজি করেছেন চাল ও চালকল ব্যবসায়ীরা। প্রতি কেজি চালে 7 টাকা বাড়িয়ে 44 টাকা পুনর্নির্ধারণের দাবিতে অটল মিলাররা। পাশাপাশি খাদ্যশস্য সংগ্রহ অভিযানে চাল সরবরাহের চুক্তি থেকে বিরত আছেন তারা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনে মজুদ বাড়ানোর পরামর্শ কৃষক নেতাদের। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। অন্যান্য বছর 500-550 টাকায় প্রতিমণ ধান বেচে দীর্ঘশ্বাস ফেললেও এবার শুরু থেকেই ভালো দাম পাচ্ছেন কৃষক। উত্তরাঞ্চলের জেলাগুলোতে 1100 থেকে 1200 টাকা পর্যন্ত উঠেছে ধানের বাজার। খরচ আগের থেকে অল্প একটু বেশি, কিন্তু লাভ মোটামুটি এইরকম হইলে যদি 10 মণ ধান হইতো তা পোষায়। ধানের ভালো দামে কৃষক খুশি হলেও একে অজুহাত হিসেবে দাঁড় করিয়েছেন মিলাররা। প্রতি কেজিতে 7 টাকা বাড়িয়ে 44 টাকা পুনর্নির্ধারণের দাবিতে সরকারের সাথে চাল সরবরাহের চুক্তি থেকে বিরত আছেন তারা। এখন হলো ইনস্ট্যান্ট আপনার 60 টাকা যদি বাড়ানো যায় তাহলে আমাদের পক্ষে সর্বপক্ষে সম্ভব। সিন্ডিকেট বলতে এখানে কিছু নাই, কারণ হচ্ছে যে আমি আমার পাশের মিলে কি দরে চাল বিক্রি করতেছে এটাই আমি জানি না। প্রতি কেজি ধানের উৎপাদন ব্যয় 17 টাকা 83 পয়সা ধরে ধানের রেট 26 টাকা এবং প্রতি কেজি চালের উৎপাদন ব্যয় 21 টাকা 90 পয়সা ধরে চালের রেট 37 টাকা নির্ধারণ করেছে সরকার।
কিন্তু মিলাররা ধানের অনুপাতে চালের কেজি ৪১ টাকা দাবি করে ক্র্যাশিং, পরিবহন ও বিবিধ খরচ হিসেবে আরও ৩ টাকা যুক্ত করে ৪৪ টাকা দাবি করছেন। কিছু ব্যবসায়ী মহল যারা আছে তারা অতিরিক্ত দামে ক্রয় করতেছে এবং মজুত করতেছে। রিজনেবল প্রাইসে বিক্রি করতে তারা অতটা রাজি না। তারা চায় যে ২-৪ পয়সা বেশি লাভ কিভাবে করা যায়। পরিস্থিতি সামাল দিতে সরকারকেই সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনে মজুত বাড়ানোর পরামর্শ এই কৃষক নেতার। সরকারের জরুরি ভিত্তিতে যে করণীয়, সে করণীয় হচ্ছে দ্রুত এই ধানের দামের মূল্য নির্ধারণ করা, বাড়িয়ে দেওয়া। এটা যদি করতে না পারে তাহলে ধান চাল সংগ্রহের অভিযান সরকারের ব্যর্থ হয়ে যাবে। আমন মৌসুমে ৩৭ টাকা কেজি দরে ৬ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও ২৬ টাকা কেজি দরে ২ লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে সরকার। গত বৃহস্পতিবার ছিল চুক্তির শেষ দিন। রতন সরকার, সময় সংবাদ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে রোববার দুপুর পর্যন্ত সবশেষ ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন ২৯ জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬,৬০৯ জনে। এছাড়া শনাক্ত হয়েছেন ১,৭৮৮ জন। গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩,৭৩৭ জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭,৫৭,৩২৯ জনের। ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১,৭৮৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৪,৬২,৪০৭ জন। ২৪ ঘন্টায় মারা গেছেন ২৯ জন। এ পর্যন্ত করোনাক্রান্ত হয়ে মারা গেলেন ৬,৬০৯ জন। করোনা থেকে ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,২৮৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩,৭৮,১৭২ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আব্দুল হান্নান খান। দুপুরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান খানের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলা ও জেল হত্যা মামলার তদন্তে প্রধান সমন্বয়ক হিসেবে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন আব্দুল হান্নান খান। এছাড়া মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক হিসেবেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। নতুন কৌশলে প্রতারণা করে অভিভাবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। গ্রেফতার এড়াতে নিজের নিরাপত্তায় সিসি ক্যামেরা ব্যবহার করত প্রতারক। মোবাইল অপারেটরদের পুরনো সিরিজের নম্বরে কল দিয়ে ময়মনসিংহের ত্রিশাল থেকে টাকা হাতিয়ে নেয় চক্রটি। সম্প্রতি চক্রের ২ সদস্য পুলিশের কাছে আটকের পর বেরিয়ে আসে এমন তথ্য। ইকরাম হুসাইন জানাচ্ছেন বিস্তারিত। হ্যালো, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওই আপনার ছেলের সমস্যা হয়েছিল শুনছেন কিছু? ওই যে মোবাইলটা ভেঙে ফেলেছিল, আপনার ছেলে কিছু বলে নাই? ও, আপনি এই যে আপনার ছেলের সাথে কথা বলেন। হ্যালো আব্বু, আব্বু এই যে মোবাইলটা পরে গিয়ে ভেঙে গেছিল, ওনারা টাকা চাইতেছে, তুমি টাকা দিয়ে দাও। একেবারে নতুন কৌশল। এইভাবে মানুষের কাছ থেকে সহজে টাকা হাতিয়ে নিচ্ছে ময়মনসিংহের বিনিয়ামিন। পদ্ধতি খুব অভিনব। মোবাইল ফোন অপারেটরদের পুরানো সিরিজের নম্বরগুলো কোনো বয়স্ক বা মধ্যবয়সীর এবং তাদের ছেলে আছে এমন ধারণা থেকে ফোন দেয়া হয়। কেউ খপ্পরে পড়ে, কেউ আবার বুঝতে পেরে ফোন কেটে দেয়। এমন প্রতারণার শিকার হয়ে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা করেন এক ভুক্তভোগী। তার ছেলেকে আটকে রাখার কথা বলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হাতিয়ে নেওয়া হয় অর্থ। ফোন দিয়ে বলতেছে যে আপনার ছেলে কোথায়। আমি বললাম, আপনি কে বলছেন? আপনার ছেলে আমাদের কাছে আছে, আপনার ছেলেকে যদি নিতে হয় আমাদের টাকা দিতে হবে। এইভাবে বহু অভিযোগ আসার পর বিনিয়ামিন ও তার এক সহযোগীকে ময়মনসিংহের ত্রিশাল থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায় বিনিয়ামিনের বিরুদ্ধে অস্ত্র মামলা সহ 4টি মামলা রয়েছে। গ্রেফতার এড়াতে সে বাড়ির চারপাশে সিসি ক্যামেরা ও ভেতরে গোপন ক্যামেরা বসিয়েছিল। যে প্রতারককে বা প্রতারক চক্রকে আমরা গ্রেফতার করেছি, তাদের যে জীবনযাপন অপরের টাকায় যথেষ্ট বিলাসী জীবনযাপন করে। তার উপার্জন অন্য কোনো উপার্জন নাই। সে শুধুমাত্র মানুষকে প্রতারিত করে মানুষের অর্থ দিয়ে তার ঘরে আসবাবপত্র আমরা দেখেছি যে দামি আসবাবপত্র ব্যবহার করে। পুলিশ বলছে 30 বছর বয়সী বিনিয়ামিন বিয়ে করেছেন 9টি। এছাড়া অসংখ্য পরকীয়া প্রেমের সঙ্গে জড়িত। ইকরাম হুসাইন, সময় সংবাদ, ঢাকা। বাবা মা আছে, তবুও কাগজে কলমে তারা এতিম। বছরের পর বছর ধরে থাকছেন এতিমখানায়।
হতদরিদ্র শিশু কিশোরদের এতিম সাজিয়ে স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে। সম্প্রতি রাজধানীর স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় সৃষ্ট সংকটের অনুসন্ধানে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্যের মুখোমুখি হয়েছেন সহকর্মী সালাউদ্দিন সুমন। ক্যামেরায় ছিলেন রেজাউল হক রিপন। আপনি বাবা আর উনি হচ্ছে মা। তাহলে এখানে তো এতিমখানা, তাহলে মুক্তা নাম মেয়ের, মুক্তা তাহলে এতিম হলো কিভাবে? এতিমখানায় এসে এমন প্রশ্নের মুখে পড়তে হবে হয়তো ভুলেও ভাবেননি তারা। সাম্প্রতিক আভ্যন্তরীণ সংকটের কারণে ছুটি ঘোষণা করা হলে গত ২৬শে নভেম্বর থেকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা ছেড়ে যেতে থাকে এতিমরা। ওই দিন মুক্তা আক্তার নামের এক ছাত্রীকে নিতে এসে সত্যের মুখোমুখি হতে হয় এই অভিভাবকদের। বাবা গেছে, তারপরে আবার বিয়ে বসছি তো সেই জন্য। সেই বাবা। আপনি কি তার আপন? জি না, আপনি না সৎ মা, উনি তো আপন বাবা। আমরা তো এটাই জানি। এখন মিথ্যা কেন বলতেছেন? মিথ্যা তো বলা যাবে না আপা। উনি তো মুক্তার আপন বাবা, উনি সৎ মা। আপনি তো বাবা হয়ে বলছেন যে এটা আমার মেয়ে না, এটা কেমন দেখায়? জি, এটা খারাপ দেখায়। তাহলে বললেন কেন? বলেন। ভুলেছে। এতিমখানার অর্থ আত্মসাতের অভিযোগে গত ২২শে নভেম্বর প্রতিষ্ঠানের দুজন শিক্ষক হারুনুর রশিদ ও ইউসুফ মোল্লাকে গ্রেপ্তার করা হলে প্রতিবাদে আন্দোলনের নামে এতিমরা। এরই প্রেক্ষিতে অনুসন্ধানে নামে সময় সংবাদ। কাগজপত্রে লেখা রয়েছে তার বাবা মোহাম্মদ সুমন মৃত। বাবাকে মৃত দেখিয়ে এতিম হিসেবে সে এখানে অবস্থান করছে। যে মোহনা আক্তার, এর ব্যাপারে আমরা একটু খোঁজ করে দেখব, তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব, সেখানে যাওয়ার চেষ্টা করব, গিয়ে দেখার চেষ্টা করব আসলে কতটুকু সত্য যে তার বাবা আসলেই মৃত কিনা। খোঁজ খবর করতে করতে ঠিকানায় পৌঁছে দেখা যায় মোহনার বাবাও মৃত নন। আমি যে মৃত আপনাদের কাছ থেকে জানলাম, আমার যে মৃত পরিচয় দিয়ে রাখছে এই পর্যন্ত। আমি তো জীবিত, আপনারা দেখলেন। ওনার মামা পালে দেখে, লালন পালন করে দেখে, ওই জন্য আর কি আমি দূরে আসছি আর কি। কিভাবে ঘটলো এমন জালিয়াতির ঘটনা মুখ খুলতে চান না পুরনো কর্মকর্তাদের কেউই। আমার সাথে ভর্তির ফর্ম আসছে, আমি শুধু এই করছি, আমরা এই বলি আমি এন্ট্রি করছি এই পর্যন্ত। বর্তমান সুপারিনটেন্ডেন্ট দিলেন অবাক করা তথ্য। জানালেন এই এতিমখানার অধিকাংশ ছেলে মেয়ে এতিম নয়। 60 থেকে 70% আমরা দেখেছি যে তারা এতিম না, তাদের বাবা এবং মা দুজনেই আছে। হারুন 40 ঊর্ধ্ব, সে এখনো এতিম হিসেবে থাকছে। তার টর্চার সেল ছিল, রাতের বেলায় টর্চার সেলে টর্চার করা হয়েছে। এতিম পরিচয়ে এই প্রতিষ্ঠানে অবস্থান ও পরবর্তীতে এখানেই চাকরি নেন অর্থ আত্মসাৎ চক্রের হোতা হিসেবে অভিযুক্ত শিক্ষক হারুনুর রশিদ ও ইউসুফ মোল্লা। সময়ের অনুসন্ধানে বেরিয়ে এসেছে তারাও এতিম নন। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। বঙ্গবন্ধু কাপে মাশরাফির খেলার সম্ভাবনা কম জানালেন বিসিবি ফিজিও। টেস্ট অধিনায়ক মমিনুলের আঙুলে চোট, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে অনিশ্চয়তা। করোনার কারণে এবার বই উৎসব না হলেও বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে তুলে দিতে হবে নতুন বই। কিন্তু চট্টগ্রামে এখনও বেশিরভাগ বই পৌঁছায়নি। মাধ্যমিক পর্যায়ে এসেছে শুধুমাত্র 3.5% বই, অন্যদিকে প্রাথমিক পর্যায়ে এসেছে 20%। তবে দ্রুতই সব বই চলে আসবে বলে আশা শিক্ষা কর্মকর্তাদের। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। প্রতি বছর বছরের প্রথম দিন উৎসবমুখর পরিবেশে পালন করা হয় বই উৎসব। শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বই। কিন্তু এবার করোনা মহামারীর কারণে স্বাস্থ্য ঝুঁকি থাকায় বই উৎসব হচ্ছে না। উৎসব না হলেও শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে হবে নতুন বই। গত বছর এ সময় চলে এসেছিল 70 থেকে 80% বই, কিন্তু এবারের চিত্র কিছুটা ভিন্ন। মাধ্যমিক পর্যায়ে 1,91,97,705টি বইয়ের চাহিদার বিপরীতে এখন পর্যন্ত এসেছে মাত্র 3.5% বই। 31শে ডিসেম্বরের পূর্বেই আমাদের 100% বই চলে আসবে এবং আশা করতেছি 1 জানুয়ারি এর মধ্যে আমরা শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারবো। বই পাওয়ার পর আমাদের লেট হবে না। এখানে গোডাউনে আমাদের জনবল আছে, অফিসের জনবল দিয়ে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শিক্ষার্থীদের কাছে পৌঁছায় দিতে পারবো। অন্যদিকে প্রাথমিক পর্যায়ের 45,98,139টি বইয়ের চাহিদার বিপরীতে এসেছে 9,57,986টি বই। তারা আমাদের কথা দিয়েছে 20 ডিসেম্বরের মধ্যেই তারা বাকি বইগুলো আমাদের কাছে পৌঁছাবে। চট্টগ্রামে প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে 2 কোটির বেশি বইয়ের চাহিদা রয়েছে। 2010 সাল থেকে প্রতি বছর বছরের প্রথম দিন উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হতো নতুন বই। কিন্তু এবার করোনা মহামারীর কারণে স্বাস্থ্য ঝুঁকি থাকায় বই উৎসব আর হচ্ছে না। তবে কিভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে সে বিষয়ে চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছে শিক্ষা কর্মকর্তারা। চট্টগ্রামের সদরঘাট থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ।
কালই আয়কর ও রিটার্ন জমা দেওয়ার শেষ দিন। করোনার কারণে এবছর আর সময় বাড়ানো হবে না। জরিমানা বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। সকালে রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। করোনা পরিস্থিতির কারণে যে বিশেষ প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে রিটার্ন জমা দেওয়ার, সেটি অতটা মনে করছি না। তবে ক্ষেত্র বিশেষে যদি কিছু সংখ্যক ব্যক্তি এই সমস্যা আছেন, তাদের জন্য আমাদের একটা আলাদা নিয়মই আছে যে তারা আবেদন করতে পারেন, কমিশনের কাছে আবেদন করতেন, কমিশনের টাইম এক্সটেন্ড করতে পারেন। জরিমানাটা কমিশনের ডিসক্রিপশনের উপর নির্ভর করছে। সঠিক সময় জমা না দিতে পারার যে যুক্তিটা আছে সেটি কতটুকু গ্রহণযোগ্য এবং কীভাবে গ্রহণ করতে চান কমিশনার, তার উপরে জরিমানা নিতেও পারেন অথবা জরিমানা মাফ করে দিতে পারেন, মৌকুব করে দিতে পারেন। অনলাইন ক্লাস আর হোম অফিসের প্রয়োজনে বাজারে চাহিদা বেড়েছে ল্যাপটপ সহ বিভিন্ন প্রযুক্তি পণ্যের। সরবরাহ কম থাকায় বেড়েছে দামও। আর করোনার প্রথম ধাক্কা সামলে স্বাভাবিক হতে শুরু করেছে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন সহ ইলেকট্রনিক পণ্যের বাজার। মানুষের কর্মজীবন সচল হওয়ায় এসব পণ্যের বাজারেও ঘুরে দাঁড়াচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। হরিপদ সাহার রিপোর্ট। দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া আওসাব বাবা মা সহ রাজধানীর প্রযুক্তি পণ্যের বাজারে এসেছে ল্যাপটপ কিনতে। করোনায় স্কুল বন্ধ থাকায় অনলাইন ক্লাসের জন্য কিনতে হচ্ছে ল্যাপটপ। বাজার ঘুরে তার মতো অনেককেই পাওয়া গেল যারা অনলাইন ক্লাস, হোম অফিস বা কর্মস্থলে ব্যবহারের জন্য কিনছেন ল্যাপটপ, হেডফোন, ওয়েবক্যামের মতো প্রযুক্তি পণ্য। অনলাইনে ক্লাস হওয়ার কারণে গত মাসে মেয়ের জন্য একটা কিনেছি, এখন ছেলের জন্য একটা কিনতে আসছি। দাম আমরা 4-5 হাজার টাকার মতন ক্লাস দেখছি। যে ল্যাপটপগুলো আমরা খুঁজছিলাম একটু অপ্রতুলতা আছে। বাংলাদেশে প্রযুক্তি পণ্যের সিংহভাগ আমদানি হয় চীন থেকে। করোনার কারণে সে দেশের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ায় সরবরাহ ঘাটতিতে দাম বেড়েছে বেশিরভাগ পণ্যের। আমাদের আগের যে স্টকগুলো ছিল সেগুলি দিয়ে আমরা মার্কেট চালিয়ে আসতেছিলাম। 2 মাস ধরে আমরা আসলে প্রোডাক্ট ক্রাইসিসে ভুগছি। ইন্টারন্যাশনাল মার্কেট থেকেই আমরা প্রোডাক্ট পাচ্ছি না। এদিকে করোনার প্রথম ধাক্কা কাটিয়ে ঈদ উপলক্ষে গত জুন থেকে আগস্ট মাস পর্যন্ত বাজারে স্মার্ট টিভি, ফ্রিজের ভালো কাটতির কথা জানান বিক্রয় কর্মীরা। ফ্রিজটা তো অ্যাকচুয়ালি ছিল ঈদের মধ্যে, তারপরে হচ্ছে ওয়াশিং মেশিন, তারপরে টিভি, আর এখন হচ্ছে ইনস্ট্যান্ট শাওয়ারটা বেশি চলছে। সুরক্ষা সতর্কতা মেনে শোরুম খোলা রাখার পাশাপাশি করোনাকালে ইলেকট্রনিক পণ্যের অনলাইন বিক্রি জোরদারে ভালো ফল পাওয়া গেছে বলে জানান বাজারজাতকারীরা। অর্থনীতিবিদরা বলছেন বাজার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। 70-80% আমরা গেইন করে ফেলেছি, যেটা আমরা লস করেছিলাম কোভিডের কারণে। এই সময়কালে যে কিছু পণ্যের চাহিদা বেড়ে যাবে, ওয়াশিং মেশিন বা গিজার বা রুম হিটার বা ইলেকট্রিক কেটলি, সেগুলোর প্রোডাকশন আমরা বাড়িয়ে রেখেছি। লকডাউনের কারণে অর্থনীতিতে যে চাপটা ছিল সেই চাপটা অনেকটা আমরা জানি যে সহজ হয়ে গিয়েছে। মানুষের যে কর্মচাঞ্চল্য সেগুলো দেখলে আমরা বুঝতে পারি যে রিভাইভাল, যে অনেকটা আপনার কেনাকাটা ফিরে এসছে, সেটা একটা ভালো দিক। যদি সেকেন্ড ওয়েভ না আসে তাহলে শীঘ্রই এটা স্বাভাবিক হয়ে যাবে। করোনার মধ্যে বিক্রি বাড়াতে ক্যাশব্যাক সহ বিভিন্ন রকম অফারও দিচ্ছে ইলেকট্রনিক পণ্যের বাজারজাতকারীরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। অনুশীলন শুরু করলেও আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের আগে পুরোদমে বোলিং করতে পারবেন না মাশরাফি বিন মুর্তজা। সেক্ষেত্রে বঙ্গবন্ধু টি-20 কাপে ম্যাচের খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ, জানিয়েছেন বিসিবির ফিজিও বাইজিদুল ইসলাম খান। তবে ইনজুরি কাটিয়ে ম্যাচের ফিটনেসের দ্রুত উন্নতিতেও সন্তুষ্ট বাইজিদ। বঙ্গবন্ধু টি-20 কাপ এ যেন তারার হাট। সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ কে নেই সেখানে? লোকচক্ষুর আড়ালে তবে কোথায় আছেন মাশরাফি? একক অনুশীলনে গেল 15ই অক্টোবর আবারও পুরনো সে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন ম্যাশ। এরপর থেকেই মাঠের বাইরে টাইগারদের এই সাবেক কাপ্তান আছেন বিসিবির রিহ্যাব প্রক্রিয়ার মধ্যেই। ম্যাশকে দেখভাল করছেন বিসিবির মেডিকেল টিম। সেখান থেকেই আসলো সুখবর, দ্রুতই নাকি উন্নতি হচ্ছে মাশরাফির। ইতোমধ্যে শুরু করে দিয়েছেন অনুশীলন, তবে পূর্ণ রিদম ফিরে পেতে লাগবে আরও কয়েকটা দিন। ও যথেষ্ট ভালো আছে। যে ইনজুর্ড এরিয়াটা ছিল, ইনজুর্ড এরিয়াটা অলমোস্ট রিকভার্ড, বাট ইট ইজ নট কন্ডিশন এনাফ। এখন ওকে কন্ডিশনিংয়ে এনাফ করতে হচ্ছে। সেক্ষেত্রে কন্ডিশনিং, রানিং কন্ডিশনিং এবং স্ট্রেংথ কন্ডিশনিং দুইটাই একই সাথে করতে হচ্ছে। গুঞ্জন ছিল চলতি বঙ্গবন্ধু টি-20 কাপে মাশরাফিকে স্কোয়াডে পেতে নাকি যোগাযোগ করেছিল একাধিক দল। বাকি ছিল শুধু সুস্থতার অপেক্ষা। তবে বাস্তবতার আলোকে আসর চলাকালীন ম্যাচের পূর্ণ সুস্থতার সম্ভাবনাকে ক্ষীণই বলছেন এই বিসিবির ফিজিও। Still he needs some time. I think
ফার্স্ট উইক অফ নেক্সট মান্থ হি উইল স্টার্ট হিজ বোলিং। আর ওটার উপর বেস করবে যে তারপরে আমরা কোন প্রোগ্রেস যাব। এই টুর্নামেন্টের পার্সপেক্টিভে বললে সেক্ষেত্রে লাস্টের 2 থেকে 3টা ম্যাচ হয়তো বা ও কাভার আপ করতে পারবে। 19 ডিসেম্বর পর্দা উঠছে বঙ্গবন্ধু টি-20 কাপের। এরপরে ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুতি শুরু করবে টিম টাইগার্স। টি-20কে আগেই গুড বাই বলে দেয়া মাশরাফি থাকবেন তো ওয়ানডে স্কোয়াডে? মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ইনজুরিতে পড়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে তাকে ফিট পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। শনিবার জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে চোট পান গাজী গ্রুপ চট্টগ্রামের ক্রিকেটার মুমিনুল। আজ মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠে দলীয় অনুশীলনে আসেননি এই ব্যাটসম্যান। বিসিবি সূত্র জানিয়েছে তার ডান হাতের আঙুলে চিড় ধরা পড়েছে। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে দীর্ঘ বিরতির পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ ক্রিকেট দল। ক্যারিবীয়দের বিপক্ষে ওই সিরিজের আগে টেস্ট অধিনায়কের ইনজুরিতে কিছুটা বিপাকে টাইগাররা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। যমুনা নদীর উপর দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ কাজ শুরু। উন্মোচিত হবে যোগাযোগের নতুন দিগন্ত। আমূল পরিবর্তন আসবে উত্তরবঙ্গের ব্যবসা বাণিজ্যে। জ্বালানি খাতে নতুন সম্ভাবনা। নিজস্ব জনবলেই কূপ উন্নয়ন করল বাপেক্স। কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্র থেকে প্রতিদিন যুক্ত হচ্ছে আরও 1 কোটি ঘনফুট গ্যাস। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।